হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু। বিগত দিনে টিকার ঘাটতিতে মহামারী আকার স্বাস্থ্যমন্ত্রী। রিমান্ড না মঞ্জুর করে সাবেক স্পিকার শিরিন শারমিনকে কারাগারে প্রেরণ, লালবাগ থানার মামলায় গ্রেফতার। পেট্রোল পাম্পে দীর্ঘ প্রতীক্ষা, তেলের পর্যাপ্ত মজুদ আছে, এখনই দাম বৃদ্ধি নয়, সংসদে জ্বালানি মন্ত্রী। আগামী বছর থেকে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষার কথা ভাবছে সরকার, শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১১ শিশু। এ নিয়ে গত ২২ দিনে সারা দেশে হাম আক্রান্ত হয়ে ১২৮ শিশুর মৃত্যু হলো। এদিন নতুন করে হাম শনাক্ত হয়েছে ২২৪ শিশুর শরীরে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগীর সংখ্যা ৯,৮৮৩ জন, আর হাসপাতালে ভর্তি রোগী ৬,৮৮৩ জন, যার মধ্যে ৪,৮৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সবশেষ ২৪ ঘন্টায় হাম রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছে। এদিকে হাম নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ। বিগত দিনে টিকা কার্যক্রম পরিচালনার ঘাটতিতে হাম মহামারী আকারে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানী ঢাকায় বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত ৫.৫ বছর বিগত সরকারের যে ব্যর্থতা টিকা দিতে, ওইটার প্রভাবটা এসে আমাদের উপর পড়েছে। যা মৃত্যু শুনেন সব কিন্তু মিজাইলসের মৃত্যু না। নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিকগুলি যাতে আমাদেরকে কাবু না করতে পারে। আই হোপ উই ক্যান অ্যারেস্ট দেম ফুলি। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না বরগুনাবাসীর। ডেঙ্গু যেতে না যেতেই আসে ডায়রিয়া। এবার দেশের অন্যান্য জেলার মতো বরগুনায়ও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। বরগুনা থেকে সোহেল হাফিজের পাঠানো রিপোর্ট। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। জেনারেল হাসপাতালে বর্তমানে ৩৫ জন আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী সংকটের কারণে বাড়ছে ভোগান্তি। ওর আজকে ৫ দিন থেকে জ্বর, পরে ৪ দিনের দিন শরীরে র্যাশ উঠছে। র্যাশ ওঠার পর আমরা হসপিটালে নিয়ে আসছি, তারপর ডক্টর ভর্তি দিছে আর বলছে যে এটা মিজেলসের লক্ষণ। এখানে আসার পরে তো এই ধরা বললো যে তার হাম রোগ হচ্ছে। প্রায় ১ মাসের বেশি ঠান্ডি কাশি, তারপরে ওই আস্তে আস্তে গোটা গোটা উঠছে। করতে দেওয়া যাইতেছে, কালকে টেস্ট দিচ্ছে, কালকে টেস্টে ধরা পড়ছে যে হাম রোগ। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন হাম আক্রান্ত রোগী দিনে ১৮ জনকে সংক্রামিত করতে পারে। হাম এবং নিউমোনিয়ার কারণে অন্ধত্ব এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে বলে আশঙ্কা চিকিৎসকদের। হামের চেয়েও অন্যান্য যে একটু র্যাশ ওঠে, চুলকানি হয়, এইসব নিয়ে মানুষ প্যানিকড হয়ে ভয় পেয়ে চলে আসতেছে হাসপাতালে ভর্তির জন্য, যার জন্য হাসপাতালে এখন একটু লোকজনের ভিড় বা জটলা বেশি বাড়তেছে। এর ফলে হচ্ছে কি, একজন আক্রান্ত হলে তার দ্বারা আরো ১৮-২০ জন আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামলাতে করণীয় নির্ধারণে ইতোমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। হঠাৎ করে এরকম একটা ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না, এবং আজকে আমরা এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করছি। প্রয়োজনে আমরা জেলা পরিষদ থেকে, আমাদের ফান্ড থেকে আমরা এই জন্য আলাদা তাদের জন্য ব্যবস্থা করব, যাতে ওই অত্যন্ত দুঃসময় আমরা যেন জেলা পরিষদ তাদেরকে কাছে থেকে আমরা সহযোগিতা করতে পারি। হাম রোগ প্রতিরোধের প্রধান শর্ত সচেতনতা। সকল শিশুর হামের টিকা প্রদানের পাশাপাশি সংক্রমণ এড়াতে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা।
রিমান্ড আবেদন নামঞ্জুর করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। লালবাগ থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে। আপেল শাহরিয়ার রিপোর্ট। গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। কঠোর নিরাপত্তার মধ্যেই আদালতের এজলাসে নেওয়া হয় তাকে। লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরিন শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। আসামি পক্ষের আইনজীবী বলেন তিনি নির্দোষ। জামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। এর আগে মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন তিনি। তার আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আড়ালেই ছিলেন শিরিন শারমিন চৌধুরী। তার অবস্থান নিয়ে ধোঁয়াশাও ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রংপুরে শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়ে প্রথম নারী স্পিকার হয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় মহানগরীর বিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার, তবে তার স্বল্প সময়ের জন্য। মঙ্গলবার বরিশালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, আগামীতে সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। মোখলেসুর রহমানের ছবিতে বরিশাল থেকে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। এসএসসি ও সমমান পরীক্ষা 2026কে সামনে রেখে বরিশালের আওতাধীন মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী। কথা বলেন সমকালীন শিক্ষা ব্যবস্থা, শিক্ষার মান উন্নয়ন নিয়ে। এমসিকিউ ও জিপিএ ব্যবস্থায়ও পরিবর্তন আনার বিষয়েও ভাবছে সরকার। আগের সরকার শিক্ষা খাতে জিডিপির 2%-এরও কম বরাদ্দ রাখলেও বিএনপি সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে শিক্ষায় জিডিপির 5% বরাদ্দ রাখবে সরকার। এছাড়া চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মহানগরীর বিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার, তবে এই ব্যবস্থা হবে সাময়িক। কি করে আমি অনলাইন অফলাইন এডুকেশন দিয়ে আপাতত সমস্যা সমাধান করতে পারি, এই ফুয়েল ক্রাইসিস এবং ট্রাফিক কনজাংশন, এই বিদ্যুৎ বিভ্রাট থেকে আমাদেরকে কিছুটা সাশ্রয় করা যায় সেই ব্যাপারে আলোচনা করছি। কিছু কিছু স্কুলে অনলাইন অফলাইন, একদিন অনলাইন একদিন অফলাইন করে আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে ডিজিটাল এডুকেশনের সাথে পরিচিতি করতে পারেন, সেটাও আপনারা ভেবে দেখতে পারেন। আগামীতে সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার জানিয়ে মন্ত্রী বলেন, এমসিকিউ ও জিপিএ ব্যবস্থায়ও পরিবর্তন আনা হবে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। আগামী দিনে একক প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে। তাহলে শিক্ষকরা বলছেন একক প্রশ্নে। পেলাম একটি আইডিয়া। আমি কিন্তু টাইম টু টাইম আপনাদের কাছ থেকে ওপিনিয়ন পোল নিচ্ছি, আর আপনারা ভাবছেন যে আমি নকল প্রতিরোধের জন্য, আপনাদেরকে ধমক দেওয়ার জন্য, শিক্ষার্থীদের ভীতি দেওয়ার জন্য দেশ ঘুরে বেড়াচ্ছি। মোটেই না। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ফান্ডের 7,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে তিনি বলেন,
আগামী বাজেট থেকে শিক্ষকরা কল্যাণ ফান্ডে টাকা পাবেন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, বরিশাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে কারাগারে পাঠানো ভোলার বিবি সাউদাকে জামিন দিয়েছে আদালত। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু ওই নারীকে জামিন দেন। সাউদার স্বামী আব্দুল হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়াকে কেন্দ্র করে 5 এপ্রিল রাতে সাউদাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে কারাগারে প্রেরণ করা হলে আজ আদালত তাকে জামিন দেয়। এর আগে এজাহারে বিবি সাউদা তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে রাষ্ট্র এবং সরকার বিরোধী বিভিন্ন পোস্ট করার অভিযোগ করা হয়। প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে একই মামলায় হাজিরা দেন সরকার দলীয় হুইপ জি কে গৌস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আসামি পক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন আসামিরা। আদালত 21 এপ্রিল যুক্তিতর্কের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলায় একজন নিহত ও 29 জন আহত হন। অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধন করেছেন কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী। নদীমাতৃক বাংলাদেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং জাটকা নিধন রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির উদ্বোধন করে মন্ত্রী বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। একদিন পর শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচন। এজন্য আজই শেষ হচ্ছে প্রচারণা। সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শেরপুর 3 আসনের বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রচারণার শেষ দিনে সরগরম বগুড়া 6 আসন। সকাল থেকে বিভিন্ন সময়ে নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছেন তারা। এখানে কোন রকম 2 নাম্বারি করার চিন্তা আজকের এই উপস্থিতি প্রমাণ। নাটোরে ফসলি জমি কেটে পুকুর খননের সময় অভিযান চালিয়ে মাটি সহ একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় 2 অবৈধ মাটি ব্যবসায়ীকে 50,000 করে 1 লাখ টাকা জরিমানা করা হয়। মাটি কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের নেতৃত্বে প্রশাসন সোমবার রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় এই অভিযান চালায়। এ সময় স্থানীয় গ্রামবাসী প্রশাসনকে সহায়তা করে। একটি চক্র দীর্ঘদিন ধরে নাটোরের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে অবৈধভাবে ফসলি জমি কেটে মাটি বিক্রির কাজ করে যাচ্ছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।